ফিরলাম বিরতির পর। আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রভাতের আলো নিয়ে শ্যামাশ্রী, এবং আমার সঙ্গে রয়েছে শ্রেয়া। সকালটা একেবারে ভক্তিগাথা, তার সঙ্গে জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, যোগ, সমস্ত কিছু দিয়ে শুরু করেছিলাম। তবে এবার পরবর্তী সেগমেন্ট অর্থাৎ পত্রিকার শিরোনামের দিকে নজর রাখবো, যা তুলে ধরছে আজকে শ্রেয়া। কি নিচ্ছ প্রথমে? প্রথমে আমি যুগ সংঘের 3টে শিরোনামের দিকে নজর রাখবো। যুগ সংঘ তুলে নিলাম আমি। এখানে ফার্স্ট শিরোনাম যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়ে 3। আমরা জানি যে কিছুদিন ধরে ভীষণ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের আসাম জুড়ে, অরুণাচল জুড়ে সমস্ত জায়গায়, আর সেখানে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং মৃতের সংখ্যা বেড়ে এখন 3-এ দাঁড়িয়েছে। একটু বিস্তারিত যাব যে রাজ্যের বন্যা পরিস্থিতি মঙ্গলবার আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37,000-এরও বেশি। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এই দৈনিক বুলেটিনে একথা জানানো হয়েছে এবং সর্বশেষে মৃত্যু শোনিতপুর জেলার নাদুয়া রাজস্ব চক্র থেকে রিপোর্ট করা হয়েছে। যেমন জানতে পারছি যে ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে 37,000-এরও বেশি দাঁড়িয়েছে এবং সে সর্বশেষ যার মৃত্যু হয়েছে সে শোনিতপুর জেলার রাজস্ব চক্রে থেকে চাকরি করতেন এবং তার মৃত্যু ঘটেছে এই বন্যা পরিস্থিতিতে। দ্বিতীয় যে শিরোনামের দিকে আমরা চোখ রাখবো যে রাজস্ব সার্কেলের সীমানায় পুনর্গঠন রাজ্যের নতুন 14 সার্কেল কার্যালয়। কি বিস্তারিত একটু জেনে নেব যে বিধানসভা কেন্দ্রের সীমানায় পুনর্নির্ধারণের পর পঞ্চায়েতের সীমানা পুনর্গঠন করা হয়েছে। এবার রাজস্ব সার্কেল পুনর্গঠনের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব সার্কেল সীমানা একই বিধানসভা কেন্দ্রের আয়ত্তে আনা হবে এবং রাজ্যে নতুন করে 14টি রাজস্ব সার্কেল কার্যালয় স্থাপনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকালই বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কিনা যে আমাদের রাজস্ব সার্কেল যেটি আছে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব সার্কেল সীমানা একই বিধানসভার কেন্দ্রে আয়ত্তে আনা হবে। এটি কালকে বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবার আমরা 3 নম্বর হেডলাইন্সের দিকে চোখ রাখবো যে নিম্ন অসমে হিন্দু বাঙালিদের ফের বিদেশের নোটিশ, সহায়তায় আশ্বাস মুখ্যমন্ত্রী। কি বিস্তারিত আছে একবার জেনে নেব যে বিজেপি সরকার হিন্দু বাঙালিদের বিদেশি বলে গণ্য করলেও বিদেশি ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া এখনো পিছু ছাড়েনি তাদের। বিদেশি ট্রাইব্যুনাল থেকে এখনো নোটিশ আসছে প্রচুর হিন্দু বাঙালির লোকের নামে। ওদালগুড়ি জেলার এমনই নোটিশপ্রাপ্ত কয়েকজন হিন্দু বাঙালি মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাদের মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যান। জানা গেছে যে মুখ্যমন্ত্রী তাদের যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। যেমনটা আমরা জানতে পারছি যে বিজেপি সরকার হিন্দু বাঙালিদের বিদেশি বলে গণ্য না করলেও বিদেশ ট্রাইব্যুনাল বিচারের প্রক্রিয়া তাদের পিছু ছাড়েনি এবং এমন অনেক মানুষ আছে যারা নোটিশপ্রাপ্ত কয়েকজন হিন্দু বাঙালি আছে যারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, যাদেরকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে গেছেন জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং সর্বশেষে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছে সহায়তা করার। এই ছিল আমাদের যুগ সংঘের 3টি খুব গুরুত্বপূর্ণ শিরোনাম। এবার আমি নিয়মীয় বার্তাটা তুলে নিচ্ছি আমার হাতে। প্রথমেই যে শিরোনামের দিকে নজর রাখবো নিয়মীয় বার্তার যে ইরান মিসাইলের আক্রমণে হতাহত 7 ভারতীয় নাগরিক, উদ্বিগ্ন নতুন দিল্লি। কালকে এই খবরটার দিকে আমরা নজর রেখেছিলাম যে আবার যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে এবং সেখানে এবার ইরানের আক্রমণে, মিসাইল আক্রমণে এবার মৃত্যু হয়েছে 7 জন ভারতীয় নাবিকের এবং তাতে দিল্লিতে উদ্বিগ্ন তৈরি হয়েছে। একটু বিস্তারিত যাব কি আছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে উত্তপ্ত হয়েছে বিশ্ব তৈল ধমনীস্বরূপ হরমুজ প্রণালী। সংযুক্ত আরবের দুখানা তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরান চালালো ভয়ঙ্কর মিসাইল এবং আক্রমণে একজন ভারতীয় নাবিকের প্রাণ গেছে আর এই আক্রমণে আর 8 জন নাবিক গুরুতর আহত হয়েছে। যেমনটা আমরা জানতে পারছি যে ইরানের মিসাইল আক্রমণে একজন ভারতীয়র এখনো মৃত্যু হয়েছে এবং আর বাকি 7 জন ইতিমধ্যেই আহত রয়েছে। এই ছিল আমাদের প্রথম হেডলাইন। এবার আমরা যে দ্বিতীয় হেডলাইনটার দিকে নজর রাখবো যে রাজ্যে গঠন হবে 14টা নতুন রাজস্ব চক্র বিষয়ক কার্যালয়। এই খবরটার দিকে আমরা একটু আগেই নজর রাখলাম। যেমনটা জানিয়েছে মুখ্যমন্ত্রী যে আবার নতুন করে 14টা ট্যাক্স অফিস বা রাজস্ব চক্র কার্যালয় তৈরি হবে, পুনর্গঠন করা হবে। আগে ছিল কিন্তু সেটি আবার বাড়িয়ে 14টি করে পুনর্গঠন করা হবে এবং এই কথাটি কালকে বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তুলে ধরেছিলেন। এবার আমরা আসবো 3 নম্বর হেডলাইনের দিকে।
3 নম্বর হেডলাইন আছে 6 জনগোষ্ঠী জনজাতিকরণের প্রসঙ্গ নিয়ে উত্তাল বিধানসভা। কালকে এই খবরটার দিকে আমরা সারাদিন নজর রেখেছিলাম যে বিধানসভায় মন্ত্রী জুয়েন আলী আনাম আলী এই মন্তব্যটি তুলে ধরেছিলেন বিধানসভায় যে 6 জনগোষ্ঠী জনজাতিকরণ কবে হবে, আর সেইটি নিয়ে বিধানসভায় কালকে উত্তাল হয়েছিল এবং রনোজ পেগু, জয়ন্ত মল্ল বড়ুয়া, ডক্টর পীযূষ হাজরিকা সবাই এটির প্রতিবাদ এর বিপক্ষে কথা বলেন এবং পক্ষেও কথা বলেন অনেকে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কালকে উত্তাল হয়েছিল বিধানসভা। আপাতত কোনো পরিণামের দিকে আসেনি, কিন্তু এখনও এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে এবং অবশ্যই আজকেও আমরা নজর রাখবো যে বিধানসভায় এই 6 জনগোষ্ঠী জনজাতিকরণের ওপর কোনো কথা হয় কিনা। এই ছিল আমাদের যুগ সংঘ আর নিয়মীয় বার্তার কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। এরপরে শিরোনামটি তুলে ধরবে শ্যামাশ্রী, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। একবারই যেমনটা শ্রেয়া বলেছিল, বিরতির পর ফিরে এলাম এবং এবার একটু ন্যাশনালের দিকে নজর রাখবো, যেখানে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া। প্রথম হেডলাইন্স যা রয়েছে সেখানে দেখাচ্ছে যে গভর্নমেন্ট লজেস প্রোটেস্ট উইথ ইরান অ্যাজ সেলার ডাইস ইন ফ্রেশ অ্যাটাকস। অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানি ইরান এবং আমেরিকার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে যে ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে সেই নিয়ে আলোচনা চলছে এবং আরও বড়সড় পদক্ষেপের কথা বলা হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, যেখানে 2 ships with 30 Indians hit, 2 critically injured, যেখানে দুটো জাহাজের একেবারে ধাক্কা এবং তাদের মধ্যে সংঘর্ষের জেরে 30 জন ইন্ডিয়ানস তারা কিন্তু আহত এবং তারপর মৃত্যু হয়েছে বেশ কিছু জনের এবং দুজন একেবারে ভীষণভাবে ইনজিওর্ড অর্থাৎ ক্রিটিক্যালি সংকটজনক অবস্থায় রয়েছেন। এই ছিল প্রথম হেডলাইন্স। এবার দ্বিতীয় হেডলাইন্সের দিকে যেখানে নজর রাখবো, স্টেইনস কিলার দারা সিং মাইট বি ফ্রিড নেক্সট মান্থ। অর্থাৎ দারা সিংকে হয়তো বা পরবর্তী মাসে তাকে হয়তো ফ্রি করে দেওয়া হতে পারে বা বেল্ট দেওয়া হতে পারে। দ্য সুপ্রিম কোর্ট অন টিউসডে গেভ দ্য ওড়িশা গভর্নমেন্ট টাইম টিল August 19 to take a final call on the remission plea to the convict Dara Singh, jailed for the past 26 years for killing Australian missionary গ্রাহাম স্টেইনার্স। অর্থাৎ যে বিগত 26 বছর ধরে জেল কাটছিল যাবজ্জীবন, সেই দারা সিংকে কিন্তু হয়তোবা নেক্সট মান্থে ছেড়ে দেওয়া হতে পারে। এবার থার্ড যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো, যেখানে রয়েছে যে বাজপেয়ী গভর্নমেন্টের কথা। নীতিন গডকরি তিনি কি বলছেন, ইথানল ব্লেন্ডিং ডেটস ব্যাক টু বাজপেয়ী গভর্নমেন্ট। গডকরি রিজেক্টিং অ্যাজেন্ডাস ওভার আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনাল গেইনস ফ্রম হিজ পুশ ফর দ্য ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি। অর্থাৎ পরিবহন ব্যবস্থা উন্নয়নের বিষয়ে কিন্তু বলেছেন নীতিন গডকরি। সেক্ষেত্রে কিন্তু ইথানল প্রজেক্ট রয়েছে, একই সঙ্গে বিভিন্ন হাইওয়েগুলোকে জয়েন্ট করে আরও যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার কথা বলা হয়েছে। এই ছিল তিনটি হেডলাইন্স টাইমস অফ ইন্ডিয়া থেকে আমরা তুলে ধরলাম। তবে যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত আমাদের কাছে শ্রেয়া, তাই আমি এবং শ্রেয়া দুজনেই প্রভাতের আলো থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরে আপডেট পেতে চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়।